সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, জিও ড্রিমার্স পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের জয়নুল ভাইয়া, দীর্ঘদিন ধরে তোমাদেরকে সাধারণ জ্ঞান পড়িয়ে যাচ্ছি। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম জিও ড্রিমার্সের ইউটিউব চ্যানেলে, এবং এই চ্যানেলটিতে তোমরা কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখন থেকে রেগুলার তোমরা কিন্তু এই ক্লাসে তোমাদের অ্যাডমিশান, তোমাদের একাডেমিক নিয়ে বা তোমরা যারা আগামীতে ভর্তি পরীক্ষায় আসবে কিংবা এইচএসসি পরীক্ষায় আসবে তাদের সবার একাডেমিক এবং অ্যাডমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক ক্লাস আপলোড করা হবে, এবং এই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখলে তোমরা খুবই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসে যাচ্ছি সেই ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের সমাধান লেখা আছে। প্রশ্নের সমাধান ক্লাসগুলো আমাদের কেন দরকার? দেখো, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু আগামীতে ভর্তি পরীক্ষায় চলে যাবে, এবং ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি তোমরা নিবে তার আগেই কিন্তু তোমাকে ভর্তি যুদ্ধটা সম্পর্কে জানতে হবে। একটা কথা বাংলাদেশ সেনাবাহিনীর খুবই প্রচলিত প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। অর্থাৎ তোমার প্রশিক্ষণটা যদি কঠিন হয় তোমার কাছে যুদ্ধটা কিন্তু সহজ হয়ে যাবে। তাই আমরা ভর্তি যুদ্ধে যাওয়ার আগে এই যুদ্ধ সম্পর্কে, যুদ্ধক্ষেত্র সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান আরোহণ যারা করতে পারবো আমরা, তাদের জন্য কিন্তু এই ভর্তি যুদ্ধটা খুবই সহজ হয়ে যাবে এবং সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে আমাদের খুবই সহজ হবে। আজকে আমরা যেই ক্ষয় ইউনিটের 2021-22 শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান প্রশ্নটা সলভ করব, তোমরা আরেকটা কথা বলতে পারো যে সাধারণ জ্ঞান বিষয়টা কাদের প্রয়োজন। সবার প্রথমে বলে রাখি, যারা মানবিকের শিক্ষার্থী তোমরা, তাদের জন্য এটা তো খুবই 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 গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিজ্ঞানের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ বিজ্ঞানের শিক্ষার্থী তোমরা যারা মেডিকেল ভর্তি ইচ্ছু, তোমরা কিন্তু সামনে মেডিকেল পরীক্ষা দিবে এবং মেডিকেলেও কিন্তু 10 নম্বরের সাধারণ জ্ঞান রয়েছে। পাশাপাশি তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমাদেরকে সাধারণ জ্ঞান বিষয়টিতে 30 নম্বরের একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা, তোমাদেরও কিন্তু বিভাগ পরিবর্তনের জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা দিতে হবে। তাই বলবো যে আজকের ক্লাসটি কোনো গ্রুপের জন্য না, প্রত্যেকটা গ্রুপের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্স, আর্টস, কমার্স 3টি গ্রুপেই সাধারণ জ্ঞানে যথাযথ প্রয়োজন রয়েছে। তাহলে চলে আসো, আজকে আমরা ঢাবি প্রশ্ন সমাধান করে জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সাধারণত কেমন হয়, এবং আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাই আমাকে সাধারণ জ্ঞানটাকে ঠিক কিভাবে পড়তে হবে। সবার প্রথম প্রশ্ন আমরা দেখি, প্রথমেই দেওয়া আছে যেটি জলবায়ুর নিয়ামক নয়। খুবই বেসিক একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি মানবিকের শিক্ষার্থীদের জন্য একটু বেশি সহজ হয়ে যাবে, কারণ তারা ভূগোল নামে যে সাবজেক্টটি পড়েছে, জিওগ্রাফি বা ভূগোল, সেখানে কিন্তু এই টপিকটি রয়েছে। পাশাপাশি সায়েন্সের জন্য এবং কমার্সের জন্য তোমরা যেহেতু পরীক্ষা দিবে, সো তোমাদেরও তো জানতে হবে। যেহেতু বেসিক কনসেপ্ট আমরা একটু জেনে নিই। দেখো, জলবায়ু কাকে বলা হয়? জলবায়ু বলা হয় সাধারণত কোন একটি নির্দিষ্ট অঞ্চলের 25 থেকে 30 বছর বা 30 থেকে 40 বছর, মানে এই সময়টার আবহাওয়ার গড় অবস্থাকে, অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে সেই অঞ্চলে যে আবহাওয়া বিরাজ করছে সেগুলোর গড় যদি হিসাব করা হয়, সেটাই কিন্তু হবে কি ভাই? জলবায়ু। তবে জলবায়ুটা আমরা ধরে নিলাম। এরপরে চলে আসে জলবায়ু নিয়ামক কি, মানে কি কি বিষয়গুলো জলবায়ু নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথমে দেওয়া আছে তাপমাত্রা, বায়ু, আর্দ্রতা। এই যে তাপমাত্রা, বায়ু, প্রবাহ যদি আমি হিসাব করি, প্রবাহ, আবার আছে আর্দ্রতা, আবার যদি আমরা হিসাব করি সমুদ্রপৃষ্ঠ থেকে ওই অঞ্চলের গড় উচ্চতা বা সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব বা অক্ষাংশ, এরকম অনেকগুলো নিয়ামক রয়েছে জলবায়ুর নিয়ামক হিসেবে। কিন্তু নেই কোনটা? নেই হচ্ছে ভূমিক্ষয়। কেন ভূমিক্ষয় নেই? দেখো, ভূমিক্ষয় কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগ। যেমন খরা, বন্যা, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, তেমন ভূমিক্ষয় কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগ। তার মানে ভূমিক্ষয় কোনোভাবেই সেই স্থানের জলবায়ু নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তাই যদি বলা হয় যেটি জলবায়ুর নিয়ামক নয়, কোনটি নিয়ামক নয়? নিয়ামক নয় হচ্ছে ভূমিক্ষয়, কারণ এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। দেখেছো,
মানবিকের শিক্ষার্থীরা এই বিষয়টা জেনে থাকলেও সায়েন্স এবং কমার্সের তোমরা যারা আছো তোমাদের কাছে কি এখন বিষয়টি ক্লিয়ার না? অবশ্যই বিষয়টি ক্লিয়ার। তার মানে পড়লে সব কিছুই তোমার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। চলে আসে তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটি কি দেওয়া আছে? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের যে তফসিলে বর্ণিত রয়েছে। এটি সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন, মানে আগেটা যেমন মৌলিক সাধারণ জ্ঞান ছিল, এটা কিন্তু সবার জন্য একদম সাধারণ জ্ঞান। কেন সাধারণ জ্ঞান? কারণ এই প্রশ্নটি আবার মানবিকের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে পায়নি। এই বিষয়টি আমাদের কিন্তু সবার জানতে হবে। তাহলে চলো, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের যে তফসিলে বর্ণিত আছে, তার পূর্বে তোমার জানা উচিত যে বাংলাদেশের সংবিধানে আসলে তফসিল আছে কয়টা। দেখো, এইটা জানার সময় আমি তোমাদের আরেকটি তথ্য দিয়ে রাখছি, সেটা হচ্ছে সংখ্যায় সংবিধান। সংখ্যায় সংবিধান, সংবিধান কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং এই বিষয়টি কিন্তু আমরা যদি দেখে থাকি, কারো যদি সংবিধান দেখার সুযোগ হয়, তোমরা জানো যে সংবিধানের সাংখ্যিক মানগুলো অনেক বেশি থাকে, এবং সাংখ্যিক মান এমন একটা জিনিস, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে খুবই কষ্ট হয়। জিকে মানেই কিন্তু প্রচুর পরিমাণে সংখ্যার সমাহার, তারিখ আছে, সাল আছে, এরকম বিভিন্ন সংখ্যা আছে। সব কি আমরা চাইলে মুখস্থ রাখতে পারবো? অবশ্যই মুখস্থ রাখা তোমার পক্ষে সম্ভব না। তাই আমরা যত বেশি টেকনিক ইউজ করতে পারবো সংখ্যার ক্ষেত্রে, তত কিন্তু আমি সহজে সংখ্যাগুলো মনে রাখতে পারবো। সংবিধানের কিছু সংখ্যা আছে, যেমন সংবিধানের প্রস্তাবনা আছে, মূলনীতি আছে, তফসিল আছে, ভাগ বিভাগ আছে, পদ আছে, প্রতিষ্ঠান আছে। এগুলো কিন্তু আমরা সংখ্যার মাধ্যমে মুখস্থ রাখতে পারবো যদি আমরা এই টেকনিকটা ফলো করি। তাহলে চলে আসো, আমরা লিখি সবাই 1 4 7 7 9 11 17 153। 1 4 7 7 9 11 17 153। এটা কিন্তু আমরা এভাবে মুখস্থ করব, 1 4 7 7 9 11 17 153। তাহলে চলে আসো, একটি কি? একটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা। তাহলে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কয়টি ভাই? একটি। চলে আসো, চারটি কি? চারটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি। তাহলে আমাদের সংবিধানের মূলনীতি কয়টি? আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। চলে আসো, 7টি কি? 7টি হচ্ছে সংবিধানের তফসিল। 7টি হচ্ছে কি ভাই? 7টি হচ্ছে সংবিধানের তফসিল। এরপরে চলে আসো আরেকটি 7, এই 7টি হচ্ছে সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান। এরপরে কি আছে? এরপরে আছে 9টি হচ্ছে সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ 11টি হচ্ছে সংবিধানের ভাগ অথবা বিভাগ। ভাগ অথবা বিভাগ। এরপরে আসো 17টি হচ্ছে সংবিধানের সংশোধনী। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। আর 153টি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, একটি লাইনের মাধ্যমে সংখ্যাগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা এতগুলো সাংখ্যিক বিষয় সহজে মাথায় রাখতে পারবো। তুমি কিন্তু এগুলো ভুলবে না। তাই প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু এই টেকনিক অবলম্বন করে করে পড়াবো, এবং আমি মূলত স্টুডেন্টদেরকে যত বেশি টেকনিক ইউজ করে পড়ানো শেখানো যায়, এবং পাশাপাশি যত বেশি এই রকম বিভিন্ন ইস্যুকে সহজ করে পড়া যায়, সেই বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দিব। এবং তোমরা দেখবে তখন সাধারণ জ্ঞানটা তোমাদের কাছে আসলে অনেক সহজ মনে হয়ে যাবে। কারণ আমরা কিন্তু সাধারণ জ্ঞান যেহেতু একাডেমিক লেভেলে পড়ি নাই, আমাদের কাছে মনে হয় যে এই সাবজেক্টটি অনেক কঠিন হবে, এবং এই সাবজেক্টটি আসলে মুখস্থ করা সম্ভব না, এবং চাইলেও মুখস্থ করলেও মনে রাখা সম্ভব না। এই যে ভ্রান্ত ধারণা, এই ধারণাটি তোমাদেরকে আমি পরিবর্তন করে দেবো তোমরা রেগুলার যদি এই ক্লাসগুলো করতে থাকো। তাহলে চলে আসো, বঙ্গবন্ধু 7ই মার্চের সংবিধানের তফসিলে কততম তফসিলে বর্ণিত আছে? তফসিল কয়টি? তফসিল কয়টি ভাই? তফসিল হচ্ছে 60টি। তাহলে 60টি তফসিলের 60টাই কি আমাদের মুখস্থ করতে হবে? না। তোমরা যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য 60টি মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা মুখস্থ রাখবে মাত্র 3টি তফসিল। কয়টি তফসিল ভাই? 3টি মুখস্থ রাখবে। 3টির একটি হচ্ছে পঞ্চম, একটি হচ্ছে ষষ্ঠ, এবং একটি হচ্ছে সপ্তম। তাইলে অ্যাডমিশনের শিক্ষার্থীরা তোমরা মাত্র 3টা তফসিল মনে রাখবে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। পঞ্চম তফসিলে বলা আছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। তাহলে আমাদের সংবিধানের
পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে তাহলে কি আছে? ষষ্ঠ তফসিলে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ রাতে, মানে 26শে মার্চের প্রথম পরে এবং 25শে মার্চ রাতে একটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল যে আজ হইতে বাংলাদেশ স্বাধীন। এই যে ঘোষণাটা ছিল, এই ঘোষণাটা হচ্ছে ষষ্ঠ তফসিলে দেওয়া আছে। এবং সপ্তম তফসিলে দেওয়া আছে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তোমরা জানো 10ই এপ্রিল। এই মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র ছিল স্বাধীনতার, সেই ঘোষণাপত্রটা। তাইলে আমরা চলে আসা পঞ্চম তফসিল হচ্ছে 7ই মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিল হচ্ছে বঙ্গবন্ধু 25 মার্চ কাল রাতিতে রেডিওতে যেই ঘোষণাটা দিয়েছিল সেই ঘোষণাটা। এবং সপ্তম তফসিল হচ্ছে তারপরে মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্রটা দিয়েছিল, মানে পাঠ করেছিল, সেটা হচ্ছে সপ্তম তফসিলিতে। এই তিনটা তফসিলি আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 7ই মার্চের ভাষণ হচ্ছে পঞ্চম তফসিলিতে। তোমরা যদি এইভাবে বিষয়গুলো আসলে আত্মস্থ করো, তোমরা দেখবে সাধারণ জ্ঞানের প্রত্যেকটি বিষয় তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। এবং আমরা এই ক্লাসগুলো তো দিচ্ছি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। যখন আমরা পুরোপুরি লেকচার ক্লাস তোমাদেরকে দিব ইউটিউবে, তখন তোমরা কি হবে দেখবা যে এই যে ঘটনাটা আছে না, এই ঘটনাটা তুমি সিরিয়ালি মনে রাখতে পারবে। কারণ আমরা যখন মুক্তিযুদ্ধের টপিকটা তোমাকে পড়াবো, মুক্তিযুদ্ধের প্রতিটা সাল অনুযায়ী এত সুন্দর করে ঘটনাগুলো লিঙ্ক করে পড়ানোর চেষ্টা করব যেন তোমরা এগুলো আর না ভুলো। এরপরে চলে আসা আমাদের কি আছে? আমাদের আছে জানুয়ারি 2022-এ অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশি ক্রিকেটারের নাম কি? সো এই যে 2022 সালের কাহিনী, এই 2022 সালটা কেন হয়েছে? দেখো এখন কিন্তু 2024 সালের কথা যদি হিসাব করো, 2022 সালের টেস্ট ক্রিকেটটা কিন্তু গুরুত্বপূর্ণ না। কিন্তু কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্ন ছিল, কারণ এটা হচ্ছে 2021-22-এর প্রশ্ন আমরা সলভ করতেছি। যেহেতু 21-22-এর প্রশ্ন সলভ করতেছি, তার মানে 21-22-এর পরীক্ষায় 22 সালের ক্রিকেটটা ছিল সাম্প্রতিক প্রশ্নে। তার মানে এইবার যদি তোমার সাম্প্রতিক কোশ্চেন আসে, তাহলে কি আসবে? তোমার আসতে পারে হচ্ছে T20 মেন্স যে ওয়ার্ল্ড কাপ হলো, T20 বিশ্বকাপ, সেটা আসতে পারে। তোমার আসতে পারে কোনটা? 13তম বিশ্বকাপ ক্রিকেট আসতে পারে। এগুলো কিন্তু এখনকার জন্য সাম্প্রতিক হবে, কিন্তু 2022 সালে এটা কিন্তু তখনকার পরীক্ষার জন্য সাম্প্রতিক ছিল। তাই যেহেতু এসেই পড়েছে, আমরা একটু জেনেই নেই। এই যে 2022 সালের জানুয়ারি 2022-এ তোমার হচ্ছে এই টেস্টটা অনুষ্ঠিত হয়েছিল। এবং এই টেস্টে আসলে দুইটা টেস্ট সিরিজে হচ্ছে দুইটা ম্যাচ হয়। এবং দুইটা ম্যাচের প্রথম ম্যাচে এই যে এবাদত হোসাইন প্রথম ম্যাচে হচ্ছে তোমার উইকেট নিয়েছিল 60টি এবং দ্বিতীয় ম্যাচে উইকেট নিয়েছিল 2টি। মোট উইকেট ছিল তার 9টি। এই 9টি উইকেট নিয়ে তিনি হয়েছে কি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ক্রিকেটার হিসেবে তিনি হচ্ছে তখন সেই ম্যাচটাতে খেতাব পেয়েছে। তার মানে এই সিরিজে এবাদত হোসেন নিয়েছে মোট 9টি উইকেট। তাহলে উত্তর হবে কি এবাদত হোসেন। আর একটা কথা মনে রাখবে, বাংলাদেশ কিন্তু 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। তাহলে বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে? 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। এবং বাংলাদেশ কিন্তু প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। আর সর্বপ্রথম টেস্ট ম্যাচে জয়যুক্ত হয়েছিল জিম্বাবুয়ের সাথে। এই দুইটা তথ্য তোমরা একটু কষ্ট করে মনে রাখবে। ওকে সো এরপরে আমরা তাহলে চলে যাব পরের প্রশ্নে। চলো পরের প্রশ্নটা দেখে আসি, যেটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম। এই যে ঘূর্ণিঝড়, দেখো ঘূর্ণিঝড়ও কিন্তু একটি সাম্প্রতিক প্রশ্ন। যেহেতু 2022 সালের প্রশ্ন আমরা সলভ করতেছি, তো 2022 সালে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল সেই ঘূর্ণিঝড় কিন্তু এখানে প্রশ্ন এসেছে। কিন্তু এই বছর যদি আছে, এই বছর তোমাদের পরীক্ষা কি আসতে পারে? এই বছর পরীক্ষা হবে এই বছর যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে কিংবা হবে, আল্লাহ না করে ঘূর্ণিঝড় না হোক, আমরা চাই না ঘূর্ণিঝড় হোক কখনো। কারণ একটা প্রাকৃতিক দুর্যোগ মানে অনেক পরিবার, অনেক মানুষের আসলে ক্ষয়ক্ষতির ব্যাপার। সো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়, মানুষের জীবন জানমালের ক্ষতি হয়, এগুলো আমরা কখনোই চাইবো না। কিন্তু যেটা বলবো যে প্রতি বছর যে ঘূর্ণিঝড়গুলো হয়, সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু সেই বছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ থাকে। সো যেটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়, যেহেতু এটা প্রশ্নটা হচ্ছে 2021-22-এর, তবে 2022 সালের যেই ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড়টা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। বর্তমানে এই ঘূর্ণিঝড়টা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়, এবং সেটার নাম ছিল হচ্ছে অশনি। সেটার নাম কি ছিল ভাই? অশনি। তাহলে 2022 সালের ঘূর্ণিঝড়টা ছিল অশনি। এই অশনি কিন্তু আবার
একটা ভাষা থেকে আগত, সেটা হচ্ছে সিংহলি ভাষা। কোন ভাষা? সিংহলি। সিংহলি মানে কি? শ্রীলঙ্কার ভাষা। শ্রীলঙ্কার ভাষাকে বলা হয় সিংহলি। এবং এই সিংহলি ভাষায় অশনি শব্দের অর্থ হচ্ছে ক্রোধ, ক্রোধ বা রাগ। তাহলে অর্থ কি? অর্থ হচ্ছে রাগ অথবা ক্রোধ, রাগ অথবা ক্রোধ। এখন বলতে পারো ভাই, অশনি ঘূর্ণিঝড় আঘাত করলো বাংলাদেশে, নাম কেন সিংহলি বা শ্রীলঙ্কার ভাষার নাম হলো? আমাদেরও তো বাংলাদেশি ভাষার অনেক নাম আছে, রহিম, করিম, কুদ্দুস, ঠিক না? ঘূর্ণিঝড়ের নাম কুদ্দুস রাখলে সমস্যা ছিল কি? তো এটা বলতে পারো তোমরা। তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এজন্যই, কারণ এটা তোমাদের জানতে হবে। এই যে ঘূর্ণিঝড়গুলো নাম থাকে, সুন্দর সুন্দর নাম। যেমন হচ্ছে গিয়ে মহাসেন ছিল ঘূর্ণিঝড়ের নাম। আগে যদি চলে যায় 2007 সালের কথা, সিডর ছিল, আইলা ছিল, নার্গিস ছিল, ঠিক না? এই যে ঘূর্ণিঝড়গুলা, সিত্রাং ঘূর্ণিঝড়গুলোর নাম হয়। কিংবা কয়েকদিন আগে আসলে মিক্সাউন, ঠিক আছে? তারপর আবার তোমার কি বলে, এই যে ঘূর্ণিঝড়গুলা, মানে আরও অনেক ঘূর্ণিঝড়ের নাম আছে, তো মাথায় আসতেছে না এখন আর। তো এই যে ঘূর্ণিঝড়গুলো আছে, এই ঘূর্ণিঝড়গুলোর নামকরণটা কিভাবে হলো, এবং এই নামকরণগুলো আসলে কোন কোন দেশের ভাষা থেকে আসে, কেনই বা আসে, এইটার ব্যাপারে তোমাদেরকে জানাই। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন বলে একটা সংগঠন আছে, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, বা এটার নাম হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা। এই বিশ্ব আবহাওয়া সংস্থা বিভিন্ন অঞ্চলভিত্তিক আবহাওয়া, বিভিন্ন অঞ্চলভিত্তিক কিছু সাব অর্গানাইজেশন রেখেছে। এবং এই সাব অর্গানাইজেশনগুলোর মধ্যে আমাদের যে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর যে অঞ্চলটা আছে, এই অঞ্চলের জন্য অ্যাসাইন করা যেই সংগঠনটা, সেই সংগঠনটার নাম হচ্ছে স্ক্যাপ। স্ক্যাপ, এই স্ক্যাপটার ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক। এই স্ক্যাপ কি করে? ভারত মহাসাগরের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, মূলত 13টা দেশ, এই 13টি দেশ থেকে নাম আহ্বান করে ঘূর্ণিঝড়ের জন্য। তাহলে কি? যেমন ধরো এই 13টা দেশ 13টা নাম দিল, এই 13টা নামকে স্ক্যাপ কি করে? একটা লটারি করে, লটারি করে করে এগুলো একটা সিরিয়াল দিয়ে রেখে দেবে। ধরো এর পরবর্তী যে ঘূর্ণিঝড়টা আসবে, সেই ঘূর্ণিঝড়ের সময় পরবর্তী যে লিস্টের নামটা ছিল সেই নামটা দিয়ে দিবে। এজন্য তোমরা দেখবে ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করে অশনি, ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করছে নার্গিস, ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করছে সিডর, ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করছে সিত্রাং, কিন্তু এগুলোর নাম এক একটা এক এক ভাষা থেকে আসছে। যেমন সিডর কি? সিংহলি ভাষার শব্দ, শ্রীলঙ্কার ভাষার শব্দ। তাইলে এগুলো কি করা হয়? 13টি দেশ যেই নামগুলো প্রস্তাব করে, সেই নামগুলো থেকে একটি একটি করে নাম পরবর্তীতে আসা ঘূর্ণিঝড়গুলোকে দেওয়া হয়। এবং দেয় হচ্ছে স্ক্যাপ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক, এবং যেটা হচ্ছে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থার একটি অঙ্গ সংগঠন। তার মানে ঘূর্ণিঝড়ের নাম কে দেয়, কিভাবে দেয়, কয়টি দেশের জন্য দেওয়া হয়, এবং অশনির নাম, পুরোটা কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে বলে রাখবো যে তোমাদের পরীক্ষার আগে আগে যে ঘূর্ণিঝড়গুলো আসবে, কিংবা মানে আমরা আশা করি না ঘূর্ণিঝড় না আসুক, সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অশনি কিন্তু আর গুরুত্বপূর্ণ না। আবার সিডর এবং অশনি এগুলো কিন্তু কোন ভাষা থেকে এসছে? শ্রীলঙ্কা থেকে আসছে। যেমন অশনি হচ্ছে রাগ বা ক্রোধ, আর সিডর শব্দের অর্থ ছিল হচ্ছে চোখ। শ্রীলঙ্কার ভাষায় সিডর শব্দের অর্থ কি ভাই? চোখ। ক্লিয়ার? চলে আসেন তাহলে পরের প্রশ্ন দেখে আসি। পরের প্রশ্ন কি আছে? কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটি? কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় নিচের কোনটি? কর অন্তর্ভুক্ত রাজস্ব কিন্তু অনেকগুলো আছে, আবার করের বাইরেও রাজস্ব অনেক কিছুই আছে। যেমন আপনার বৈদেশিক কোনো ঋণ, বৈদেশিক ঋণ, এগুলার উপরে কর দেওয়া লাগে না। যেমন ধরেন বৈদেশিক সাহায্য বা সহায়তা, এগুলোর উপরে কর দেওয়া লাগে না। ক্লিয়ার? এইরকম একটা জিনিস আছে টোল। টোল এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত, সেবা খাত। এই যে টোল বিষয়টার উপরে কর প্রদান করা লাগে না। সেবা খাত সম্পর্কিত অনেক বিষয়ের উপরে কর প্রদান করা লাগে না।
তাহলে এখানে কি হবে, কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটি, সেটা হচ্ছে টোল ও লেভি, আর বাকি সবগুলোর উপরে কি দিতে হয়, কর দিতে হয়। ওকে, এরপরে চলে আসেন। ওকে, চলে আসলো। সো পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ খ ইউনিটের যে স্বপ্নপূরণ ব্যাচ 3.0 আমরা তার নাম দিয়েছি। 3.0 তে কিন্তু ভর্তি চলছে, এবং এই কোর্সটাতে আপনারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে 40টি করে ক্লাস পাচ্ছেন, মানে প্রত্যেকটা আলাদা আলাদা 40টি করে ক্লাস। এবং এই ক্লাসগুলোতে যে ম্যাটেরিয়ালস আপনাদের জন্য দেওয়া হয় সবচেয়ে আপডেটেড ম্যাটেরিয়ালস, আমরা প্রতিনিয়ত কাজ করি এগুলোর উপরে। এবং পাশাপাশি আপনাদের পরীক্ষা পাবেন, অনেক অনেক পরীক্ষা পাবেন, মডেল টেস্ট পাবেন, উইকলি টেস্ট পাবেন, এগুলো তো পাচ্ছেনই। এবং তার পাশাপাশি যেটা পাচ্ছেন আপনারা 24/7 ডাউট সলভিং এবং কাউন্সেলিং সেশন, যেগুলো কিন্তু নিয়ে থাকবে এবছর, মানে সর্বশেষ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যারা 1 থেকে 20-এর মধ্যে ছিল, মানে টপ 20, তাদের মধ্যে থেকে ভাইয়াপুরা আপনাদের কিন্তু এই 24 ঘন্টার কাউন্সেলিং সেশন এবং যে কোনো ডাউটকে সলভ করে দিবে। তার মানে এত সুন্দর একটা প্যাকেজ আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র 3000 টাকায়, অনলাইনে জুম সহ। জুমেও টিচারের সাথে কথা বলা যাবে, এবং জুম ছাড়া যদি কেউ আবার নিতে চান তারা 1500 টাকা দিয়ে নিতে পারবেন। এবং আমাদের অফলাইন ব্যাচ আছে ফার্মগেটে এই বছরই প্রথম, যেখানে আমরা 50 জন স্টুডেন্ট নিচ্ছি, এবং যারা চান্স না পেলে টাকা ফেরত পাবে, সেখানে কিন্তু মাত্র 10,000 টাকায়ও আপনি এনরোল করতে পারেন সিট থাকা সাপেক্ষে। প্রত্যেকটা কোর্সে কিন্তু এবার কি হবে, চান্স না পেলে আপনার পেমেন্ট আমরা ফেরত দিব। এবং পাশাপাশি আমাদের এই যে সাধারণ জ্ঞান, মানে আমার সাধারণ জ্ঞানে আপনারা যদি কেউ ক্লাস করতে চান, মানে বি ইউনিটে অন্য কোথাও প্রোগ্রামে এনরোল করেছেন, এখানে করবেন সাধারণ জ্ঞানটা। সো মাত্র 500 টাকা এই কোর্সটা কিনে নিতে পারেন সাধারণ জ্ঞানের। এবং যারা এই ইউনিট মানে সায়েন্সের এবং কমার্সের, তারা যারা চিন্তা করছে যে না বিভাগ পরিবর্তন করতে হলে আমার সাধারণ জ্ঞানটা লাগবে, আমি সাধারণ জ্ঞানটা করে রাখি, তারাও কিন্তু 500 টাকায় এনরোল করে ফেলতে পারবেন। এখানে ক্লাস পাবেন 50টি, এক্সাম পাবেন 50টি। ওকে, সো চলে আসি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ কি কি ছিল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হলো 1921 সালে, তখন প্রথমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো বিভাগ, এতগুলো অনুষদ ছিল না। বর্তমানে বিভাগ আছে 84টা, কিন্তু তখন কিন্তু বিভাগ ছিল মাত্র 12টা। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে কাহিনী। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় অনুষদ ছিল মাত্র 3টি, সেটা হচ্ছে কলা, বিজ্ঞান এবং আইন। কলা, বিজ্ঞান এবং আইন, এই 3টি অনুষদ। এই অনুষদগুলো বাড়তে আজকে অনুষদের সংখ্যা 12টি এবং বিভাগের সংখ্যা 84টি। ক্লিয়ার? যেই বিভাগগুলো কিন্তু প্রতিষ্ঠার সময় ছিল মাত্র 12টি বিভাগ, তার মানে প্রতিনিয়ত কিন্তু এগুলো বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যেখানে শিক্ষার্থী ছিল মাত্র 887 জন, সেখানে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় 37,000। সো প্রতিনিয়ত এগুলো বেড়ে চলছে। ওকে, তারপর ধরেন হলের সংখ্যা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে হলের সংখ্যা কয়টা, 18টি হল রয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় হল কিন্তু ছিল মাত্র 3টি। তার মানে প্রতিষ্ঠাকালীন এবং বর্তমান দুইটাই কিন্তু আপনাকে কী করতে হবে, মুখস্থ করতে হবে। এরপরে চলে আসেন, মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান কোনটি। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিষয়গুলো মানে এটার সাথে জড়িত। যেমন আপনার হচ্ছে মানব সম্পদ উন্নয়নের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে, শিক্ষার উপর জোর প্রদান করতে হবে, আপনার বিভিন্ন ধরনের ইন্ডেক্স আছে, ঠিক আছে, এগুলোকে আপনাকে বাড়াইতে হবে। তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে সরকারের ভর্তুকি প্রদান করতে হবে। এই যে বিষয়গুলো আছে, এগুলো প্রত্যেকটাই মানব সম্পদ উন্নয়নের পিছনে কিন্তু গুরুত্ব বহন করছে। সো এখানে মানব সম্পদ উন্নয়নের অন্যতম প্রধান উপাদান যদি বলা হয়, তাহলে মানে অন্যতম উপাদান যদি বলা হয় তাহলে বলবো পরিবেশ উন্নয়ন। আর যদি বলা হতো মানব সম্পদ উন্নয়নের সর্বোচ্চ বা সবচেয়ে প্রধান উপাদান কোনটি, তাইলে হচ্ছে শিক্ষা। মনে রাখবেন, মানব সম্পদ উন্নয়নের সর্বোচ্চ উপাদান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শিক্ষা, আর অন্যতম উপাদান বললে পরিবেশ উন্নয়ন হতে পারে, কারণ যেহেতু এখানে বাকি তিনটার একটাও মানব সম্পদের পেছনে দায়ী না। আচ্ছা, মানব সম্পদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে মানব সম্পদ, এই মানব সম্পদ কিন্তু আবার একটা সূচকের মাধ্যমে মানে নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয় এইচডিআই। এই এইচডিআই কিন্তু মানব উন্নয়নের পেছনে দায়ী, মানে কোন দেশের মানব উন্নয়ন কতটা বেশি হচ্ছে সেটাকে প্রকাশ করে এইচডিআই সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এবং এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু ইউএনডিপি প্রতি বছর প্রকাশ করে। ইউএনডিপি, বাংলাদেশ এইচডিআই বর্তমানে বিশ্বের 129তম দেশ, এবং সর্বোচ্চ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। প্রথম কারা ভাই? প্রথম হচ্ছে সুইজারল্যান্ড এইচডিআই, আর বাংলাদেশ হচ্ছে 129তম। সো এই এইচডিআই প্রকাশ করে কে? ইউএনডিপি। ওকে, চলে আসেন, বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়, বাংলাদেশে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় প্রথম 2014 সালে।
2014 সালে সৌরবিদ্যুৎ মানে সোলার প্যানেল ইউজ করে যে বিদ্যুৎগুলো তৈরি করা হয়। 2014 সালে ফ্রান্সের সহায়তায় নরসিংদীতে, কোথায় ভাই? নরসিংদী জেলায় প্রথম সৌরবিদ্যুতের কার্যক্রম শুরু হয়। তাহলে 2014 সালে ফ্রান্সের মাধ্যমে প্রথম নরসিংদী জেলায় সৌরবিদ্যুৎ চালু হয়। তাইলে প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদীতে। এখন আপনাদের জানা উচিত যে আমরা তো প্রথম জানলাম, তাহলে বর্তমানে যদি বৃহত্তম বলা হয়, কারণ বর্তমানে তো সৌরবিদ্যুৎ অনেকগুলাই আছে, তাহলে এগুলো প্রশ্ন করবে না যে বর্তমানে সৌরবিদ্যুৎ কোথায় আছে, জিজ্ঞাসা করবে সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কোনটা বর্তমানে, সেটা হচ্ছে গাইবান্ধায়। কোথায় ভাই? গাইবান্ধা, সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ হচ্ছে গাইবান্ধা জেলার একটা উপজেলা, এবং এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প, যার নাম হচ্ছে তিস্তা সোলার প্যানেল, তিস্তা সোলার লিমিটেড। এবং এটা কিন্তু বেক্সিমকো গ্রুপের একটা প্রতিষ্ঠান। এটা কাদের প্রতিষ্ঠান ভাই? বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। সো সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ জানলাম, সর্বপ্রথম সৌরবিদ্যুৎ জানলাম। একটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা এই ক্লাসটা করছেন, সাধারণ জ্ঞান পড়ার সময় আপনারা কিন্তু এভাবে রিলেট করে পড়বেন। মানে একটা কোশ্চেন সলভ করার সময় আপনারা কিন্তু এই কোশ্চেন রিলেটেড আরও কিছু ইনফরমেশন জেনে নেবেন, যেটা আমরা ক্লাসে দিই আপনাদেরকে। আপনি যত বেশি ইনফরমেশন জানতে পারবেন, তত বেশি আপনার নিজেকে আপডেটেড মনে হবে, এবং তত বেশি কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। আর সাধারণ জ্ঞানে ভালো করতে হলে কনফিডেন্স বাড়ানোই লাগবে, এর বাইরে কিন্তু আপনি কি করতে পারবেন না, ভালো করতে পারবেন না। এরপরে চলে আসেন ইভিএম দ্বারা কি বোঝায়? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটা একটা অ্যাব্রিভিয়েশন ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এইটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে 2024 সালে যে জাতীয় নির্বাচন হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। এবং এই ভোটিং মেশিনে ভোট দেওয়া মোটামুটি সহজ। আগে যেমন সিল চাপ্পর দেওয়া লাগতো, এইটার মধ্যে আপনি হচ্ছে ক্লিক করলেই ভোট হয়ে যাবে। তবে অনেক বইয়ে আবার লেখা থাকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কয় চাপে ভোট দেওয়া যায়। দেখবেন ব্যাখ্যার মধ্যে লেখা আছে একটি চাপ দিলে ভোট দেওয়া যায়, একটি চাপে। কিন্তু না ভাই, এক চাপে কিন্তু ভোট হবে না। এরকম অনেকেই হচ্ছে গিয়ে বের হয়ে যায় একটা চাপ দিয়ে, ওদের ভোট কিন্তু কাউন্ট করা হয় না। ইলেকট্রনিক ভোটিং মেশিন আপনাকে দুইবার প্রেস করতে হবে, দুইবার। একবার হচ্ছে আপনি মার্কা প্রেস করবেন, আর আরেকবার হচ্ছে আপনি ওকে প্রেস করবেন, দুইটা। মানে প্রথমে মার্কাটা প্রেস করবেন, তারপর ওই ভোটটা যেন দেয়া হয়, এই জন্য ওকে বাটন প্রেস করে আসতে হবে। তাইলেই আপনার ভোটটা কি হবে, গ্রহণযোগ্যতা পাবে। এরপরে চলে আসেন জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা কয়টি? জাতিসংঘ চ্যাপ্টার যখন আমরা পড়াই, তখন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব। সো আপনারা এখন আপাতত জেনে রাখেন, শুধুমাত্র যেহেতু দাপ্তরিক ভাষার কথা আসছে, দাপ্তরিক ভাষাটা কীভাবে টেকনিক্যালি সহজে মুখস্থ করা যায়। যত বেশি টেকনিক ইউজ করে সাধারণ জ্ঞান পড়তে পারবেন, তত বেশি মনে থাকবে। প্রথমে আসি আমরা, জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টা? জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টা ভাই? 5টি। জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি? 5টি। এই 5টি স্থায়ী সদস্য হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, যাদেরকে কিন্তু ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে। এবং ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। তার মানে জাতিসংঘে কোনো বিল উত্থাপন করার সময় সেই বিলটা কিন্তু প্রথমে সাধারণ পরিষদে পাস হয়, তারপর সেটা নিরাপত্তা পরিষদে যায়। নিরাপত্তা পরিষদে পাস হওয়ার জন্য এই 5টা সদস্যের ভোট লাগবে। একজন যদি বলে যে আমি এটা মানি না, তাহলে এই ভোট, এই প্রস্তাব কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তার মানে কত স্ট্রং এই বিষয়গুলা। তো এই 5টা দেশ কি কি? এই 5টা দেশ হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না। ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। এই 5টা দেশ হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। তো এই 5টা দেশের ভাষাই কিন্তু আবার জাতিসংঘের কি ভাষা ভাই? দাপ্তরিক ভাষা। তাহলে আসেন এই 5টা দেশের ভাষা একটু দেখে আসি। 5টা দেশের ভাষার মধ্যে প্রথমে আছে ইউএসএ, ইউকে। ইউএসএ, ইউকের ভাষা কোনটা? ইউএসএ, ইউকের ভাষা হচ্ছে ইংরেজি। ইউএসএ, ইউকের ভাষা হচ্ছে কোনটা? ইংরেজি। ফ্রান্সের ভাষা হচ্ছে ফরাসি। রাশিয়ার ভাষা হচ্ছে রুশ। আর চায়নার ভাষা হচ্ছে চাইনিজ বা ম্যান্দারিন। চাইনিজ বা কি ভাই? ম্যান্দারিন বলে, মান্দারিন বলে। তো এটা হচ্ছে চায়নার ভাষা। এখন দেখেন,
জাতিসংঘের স্থায়ী সদস্য যদি 5টা, তাদের ভাষা কয়টা আসলো? 4টা আসলো, কারণ যেহেতু ইউএস ইউকের ভাষা একটা ইংরেজি। এই 5টা ভাষার সাথে স্প্যানিশ ভাষা যুক্ত হবে। কেন স্প্যানিশ যুক্ত হবে? কারণ লাতিন আমেরিকা প্লাস ইউরোপ, এই 2টা অঞ্চলের মানুষ অনেক বেশি স্প্যানিশ ভাষায় কথা বলতে পছন্দ করে। মানে লাতিন আমেরিকা তো পুরাটাই স্প্যানিশের উপরে চলে, আর ইউরোপের অনেক অনেক মানুষের মুখের ভাষা কি হয় ভাই? স্প্যানিশ ভাষা। তাহলে অনেক বড় একটা অংশ এই ভাষায় কথা বলে, তাহলে এই ভাষাটাও নিতে হবে, স্প্যানিশ নিলাম। আর এর পাশাপাশি আমরা কি নিব ভাই? এর পাশাপাশি নিব অ্যারাবিক, যেহেতু পুরা মধ্যপ্রাচ্যের 22টা দেশের ভাষা কি ভাই? অ্যারাবিক বা আরবি। তাইলে এই 6টা হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু অপশনে 6 নাই, মানে এইটা 6 ছিল না। যেহেতু 6 ছিল না, আমরা 6টি হচ্ছে সঠিক উত্তর দিয়ে দিই। সঠিক উত্তর 6টি। তাহলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ভাই? 6টি দিয়ে দিলাম। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 6টি। এর পরের প্রশ্ন চলে আসি আমরা, জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের নাম। দেখেন এইটা পড়ার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে অনেক অনেক সংস্থা, এই সংস্থাগুলো কিন্তু আপনাদের ইনফরমেশন মুখস্থ রাখতে হবে। তো আমরা যখন একটা বই পাই অ্যাডমিশনের সময়, আমরা চিন্তা করি কি এই বই পুরোটা আমার মুখস্থ করতে হবে, নাহলে সাধারণ জ্ঞানে আমি ভালো করতে পারবো না। না, আপনি ভুল। আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় কৌশলী হতে হবে। যেমন এই যে সংগঠন সংস্থা, এত এত সংগঠন সংস্থা, সব কিছু কি আমি মুখস্থ রাখতে পারবো? সাল, সদস্য কয়টা, প্রতিষ্ঠা হয়েছে কবে, এবং হচ্ছে কোন কোন গুরুত্বপূর্ণ কাজ করছে, সদর দপ্তর কোথায়, ফুল নাম, এগুলো কিন্তু আমি সব মুখস্থ রাখতে পারবো না। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে সেগুলোই মনে রাখতে হবে যেগুলো থেকে প্রশ্ন আসে। মনে রাখবেন, সংস্থা থেকে প্রশ্ন আসে সর্বোচ্চ 2টা জিনিস নিয়ে, একটা হচ্ছে সংস্থার পূর্ণরূপ এবং আরেকটা হচ্ছে সদর দপ্তর। সো এই 2টা জিনিস আমাদের খুব ভালো করে পড়তে হবে। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিল দেয়া আছে। তহবিল মানে হচ্ছে ফান্ড। ফান্ড, এই ফান্ডটা হচ্ছে কোনটা ভাই? ফান্ডটা হচ্ছে ইউনিফেম। তাহলে নারী বিষয়ক তহবিল হচ্ছে কোনটা? ইউনিফেম। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, একটু কৌশলী হবেন এখানে। কোন কৌশল? একটা কৌশল শিখিয়ে দিই, সেটা হচ্ছে পড়বেন নতে নারী, নতে নারী, নতে নারী, আর নতে হচ্ছে নতে নিউ ইয়র্ক। নতে নারী, নতে নিউ ইয়র্ক। তার মানে কি বললাম ভাই? তার মানে হচ্ছে জাতিসংঘের নারী বিষয়ক যত সংস্থা আছে সবগুলোর সদর দপ্তর হচ্ছে কোথায় ভাই? নিউ ইয়র্কে। নতে নারী, নতে নিউ ইয়র্ক। এখন আসেন তাহলে জাতিসংঘের কোন কোন সংস্থাগুলো নারী নিয়ে কাজ করে একটু দেখি। একটা হচ্ছে ইউনিফেম, এটা কাজ করে নারী তহবিল নিয়ে। ইউএন ওমেন কাজ করে নারী ক্ষমতায়ন নিয়ে। সিডাও কাজ করে নারী অধিকার নিয়ে, এবং ইনস্ট্র কাজ করে নারী প্রশিক্ষণ নিয়ে। তাহলে এই 4টা সংস্থা জাতিসংঘের যারা নারী নিয়ে কাজ করে, এবং 4টারই সদর দপ্তর কোথায় ভাই? নিউ ইয়র্কে। নতে নারী, নতে নিউ ইয়র্ক। ক্লিয়ার? সো আমরা এভাবে বিষয়গুলো কি করব? মুখস্থ করে ফেলবো। এরপরে চলে আসি আঞ্চলিক সংকট মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব জাতিসংঘের স্ক্যাপের 78তম অধিবেশনে উপস্থাপিত হয়েছে। কয়টি প্রস্তাব? 5টি প্রস্তাব। যেহেতু এইটা অনেক আগের বিষয়, আপনাদের জন্য কিন্তু এখন গুরুত্বপূর্ণ না। এখন যে বিষয়গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু, সেগুলো আপনারা কি করবেন? মুখস্থ রাখবেন। ওকে? বিভিন্ন দেশের সাথে চুক্তি হচ্ছে বাংলাদেশের, বা প্রধানমন্ত্রী ভারত সফর করলেন, বা কাতারের আমির বাংলাদেশে আসলেন, এই যে বিষয়গুলো, বা ভুটানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসলেন, বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী ভুটানে গেলেন, এই যে বিষয়গুলোতে চুক্তিগুলো হচ্ছে, এই চুক্তিগুলো আপনাদের জন্য এখন সাম্প্রতিক হিসেবে গুরুত্বপূর্ণ, এগুলো আর নেই। তবে বলে রাখি, এই যে স্ক্যাপ, এই স্ক্যাপ কিন্তু আবার এশিয়ান হাইওয়ে নামে একটা রাস্তা তৈরি করতেছে। এশিয়ান হাইওয়ে, যেটা কিন্তু 32টি দেশের উপর দিয়ে যাবে। কয়টি দেশ? 32টি দেশ, বাংলাদেশের মধ্যে একটা। ওকে? এশিয়ান হাইওয়ে স্ক্যাপের কাজ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক, স্ক্যাপ। ওকে, এরপরে চলে আসেন যেটি বাজারের বৈশিষ্ট্য নয়। বাজারের বৈশিষ্ট্য, এই বাজারটা হচ্ছে
সাধারণ বাজার না, কিন্তু এই বাজারটা হচ্ছে অর্থনৈতিক বাজার। অর্থনৈতিক বাজার মানে আমরা বাজার বলতে সাধারণত বুঝি কোন একটা স্থানে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে এবং সেখানে কিন্তু বাজার তৈরি হয়। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে বা ইকোনমিক্সের ক্ষেত্রে বাজার মানে হচ্ছে কোনো নির্দিষ্ট স্থান লাগবে না, সেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে কিছু চুক্তি হবে এবং যেই চুক্তিগুলোতে কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন মূল্য থাকবে, কি বিক্রি করছি আমি সেই দ্রব্যটা সম্পর্কে তথ্য থাকবে, মানে এগুলো হচ্ছে বাজার। সো এখানে যেহেতু পূর্ব নির্ধারিত চুক্তি আছে, নির্ধারিত মূল্য আছে, দ্রব্য আছে, নির্ধারিত স্থানটা শুধুমাত্র থাকবে না, তাই এটা হচ্ছে উত্তর। তাইলে বাজারের বৈশিষ্ট্য নয় কোনটি? এই নির্দিষ্ট স্থান। বাজার হতে গেলে নির্দিষ্ট স্থান লাগে না, এছাড়াই বাজার তৈরি করা যায়। ওকে, সো এর পরের প্রশ্নে চলে আসি। কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবলের কততম আসর? অলরেডি কিন্তু হয়ে গেছে, 2022 সালের ঘটনা আপনারা জানেন, এবং 2022 সালের এই বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা কোনোভাবে জিতে গেছে। সো আর্জেন্টিনার কে কে আছেন আপনারা? আর্জেন্টিনা কোনোভাবে জিতে গেছে, যদিও জিতার কথা ছিল না। আর আমি কিন্তু মানে আমি আবার আর্জেন্টিনার ফ্যান না, আপনারা আবার চিন্তা করেন আর্জেন্টিনার ফ্যান না, আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল। সো ব্রাজিল চিরকালই ভালো ছিল, ভালো থাকবে। আর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে 2022 সালে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, মানে অভিনন্দন জানাই। সো এই হচ্ছে অবস্থা। এই যে 2022 সালে যে বিশ্বকাপ, সো 2022 সালের 22তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায় ভাই? কাতারে। এবং কাতারে হয়েছিল 22তম বিশ্বকাপ। 22-এর সাথে 22 মিলে গেছে, মুখস্থ রাখতে সহজ হয়েছে। কিন্তু 23 সালে তার 23তম আসর বসবে না, বা 24 সালে কিন্তু 24তম আসর বসবে না। তাহলে এগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। তাহলে মুখস্থ করবেন কি? বিশ্ববিদ্যালয় সাধারণত পরবর্তী যে আসরটা হবে সেই আসর থেকে প্রশ্ন আসবে। যেমন দেখেন লেখছে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মানে 2022 সালে তখন হয় নাই, হতে যাচ্ছে। তাহলে এবার আপনাকে প্রশ্ন করতে পারে কি? প্রশ্ন করতে পারে যে 23তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? 23তম বিশ্বকাপ ফুটবল 2026 সালে অনুষ্ঠিত হবে। ওকে, এবং এটা অনুষ্ঠিত হবে 3টি দেশে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে মেক্সিকো, আর একটা হচ্ছে কানাডা। ইউএস, মেক্সিকো আর কানাডায়। আর 24তম বিশ্বকাপ, এই বিশ্বকাপ 2030 সালে অনুষ্ঠিত হবে। এবং যেহেতু এই বিশ্বকাপটা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ হিসেবে চিন্তা করা হবে, সেজন্য এই বিশ্বকাপ ফুটবলটা চলে যাবে উরুগুয়েতে, যেখানে ফুটবলের জন্ম হয়েছিল ধরে নেওয়া হয়। ঠিক আছে, এই উরুগুয়েতে পালন করা হবে। এবং পাশাপাশি এইটা সাধারণত 3টা মহাদেশের 6টা দেশে অনুষ্ঠিত হবে এই 24তম আসর বিশ্বকাপ ফুটবলে, যেটা 2030 সালে হবে। সো এরপরের প্রশ্নটা দেখি আমরা কি আছে। এরপরের প্রশ্নটায় প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ হচ্ছে ভোগের বৃদ্ধি। মনে রাখবেন আপনারা, যারা সায়েন্স স্টুডেন্ট, যারা কমার্স স্টুডেন্ট, তাদের জন্য এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, কারণ 2021-22 সালে বি ইউনিটের প্রশ্ন একটু বেসিক থেকে আসতো, যেটা মানবিক স্টুডেন্টরা পারতো, কারণ ওরা ইন্টারে পড়ছে। এরপর থেকে কিন্তু আর এরকমটা হয় না। সো আপনারা হতাশ হবেন না এখনই, আপনারা মনে রাখবেন বি ইউনিটে পরীক্ষা আপনাদের জন্য সহজ হবে, কারণ এগুলো আর তখন থাকবে না। তো একটু বললেই যেহেতু আছে, ভোগ আর প্রান্তিক উপযোগ ব্যাপার দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। তাহলে ভোগের বৃদ্ধি হলে প্রান্তিক উপযোগ হ্রাস হবে, আর ভোগের হ্রাস হলে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে কাহিনী। ওকে, এরপরে চলে আসি, জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয় কবে? এই যে জয় বাংলা স্লোগান আমরা এখন দেই, এই জয় বাংলা স্লোগানটা কিন্তু 1969 সালে প্রথম দেওয়া হয়েছিল। এবং 1969 সালে প্রথম এটাকে দেওয়া হয়েছিল মধুর ক্যান্টিনে। কোন মধুর ক্যান্টিন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন তারা ইনশাল্লাহ এই মধুর ক্যান্টিনে যে ঘুরে আসবেন। ওকে, আর যারা চান্স না পাবেন বা হচ্ছে গিয়ে এখনও আপনাদের তো পরীক্ষার সময় হয়নি, এখনও যাতে সুযোগ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ঘুরে আসবেন। সো মধুর ক্যান্টিনে প্রথম 1969 সালে এই স্লোগানটা দেয়া হয়, জয় বাংলা স্লোগান। এবং এর পরবর্তীতে জয় বাংলা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে, মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দানের ক্ষেত্রে জয় বাংলা। তো এই জয় বাংলাকে চিন্তা করা হয় বাংলাদেশের জাতীয় স্লোগান করা হবে, এবং এই জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্ট 2020 সালে একটা রুল জারি করে যে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মানে সম্মান দেওয়া হোক। কিন্তু তারপরে এটা 2 বছর মানে বিভিন্ন কারণে এটা প্রাধান্য পায় নাই। পরবর্তীতে 2 মার্চ 2022 এটা হচ্ছে মন্ত্রী পরিষদে গ্রহণযোগ্যতা পায়, এবং এটাকে কী করা হয়, এটাকে একটা প্রজ্ঞাপন হিসাবে জারি করা হয়, জয় বাংলা এখন থেকে জাতীয় স্লোগান।
পরবর্তীতে চলে আসি ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়। আইসিটির প্রশ্ন চলে আসছে। আইসিটি কিন্তু থাকে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আইসিটি থাকবে, 2 থেকে 3টা প্রশ্ন থাকতে পারে। সো ডাইনামিক ওয়েবসাইট, আপনারা কিন্তু আইসিটি বইয়ে পড়ছেন যে ওয়েবসাইট 2 ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। সো স্ট্যাটিক ওয়েবসাইটগুলো সাধারণত মানে পরিবর্তন করা যায় না। এক ধরনের ওয়েবসাইট, এক ধরনের লেআউট থাকবে, এক ধরনের ওয়েব পেজ থাকবে, এটাকে আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না, এটাকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করা যায়, চাইলেই আপনি এটা পরিবর্তন করতে পারতেছেন, এটা পরিবর্তন করতে পারতেছেন। সো ডাইনামিকটা হচ্ছে চাইলেই আপনি আপগ্রেড করতে পারবেন। ওকে, এই জন্য ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি বলা আছে। তাহলে 9 কোনটি? 9 হচ্ছে হালনাগাদ তথ্য হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহার করা যায়। সহজ উন্নয়ন ব্যবস্থা, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহার করা যায়। আকর্ষণীয় লেআউট, ব্যবহারকারীর নির্দিষ্ট পেজ প্রদর্শন, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9। ওকে, সো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9। আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখেন, ডাইনামিক ওয়েবসাইট আপগ্রেডের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপগ্রেডের ক্ষেত্রে যেটা বললাম, এইটা প্রশ্নটা হচ্ছে কি একটু অন্য অ্যাঙ্গেলে করা হয়েছে। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে কি বেসিক থেকে বললাম যে স্ট্র্যাটেজিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য যেটা, কিন্তু যদি বৈশিষ্ট্য 9 বলা হয় তাহলে এইটা উত্তর হবে সহজ উন্নয়ন ব্যবস্থা। কারণ কি, ডাইনামিক ওয়েবসাইট আপনি চাইলে সহজে চেঞ্জ করতে পারবেন না, আপগ্রেড করতে পারবেন না, এটাকে আপনার হচ্ছে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কি বলে মানে এটার উপর পিছনে আপনার এফোর্ট দিতে হবে। সো সহজ উন্নয়ন ব্যবস্থা কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য না। এটা কাজ করতে হলে বা এটা ডেভেলপ করতে হলে একটু কঠিনভাবে কাজ করতে হয়। স্ট্যাটিকের মতো অতটা সহজভাবে আপনি কাজ করতে পারবেন না। সো তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার এটা হবে না, অ্যান্সার হবে সহজ উন্নয়ন ব্যবস্থা, মনে রাখবেন। এরপরে চলে আসেন G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ। G7 গ্রুপ অফ 7, গ্রুপ অফ 7, এই গ্রুপ অফ 7 হচ্ছে উন্নয়নশীল 7টি দেশের জোট বা শিল্পোন্নত 7টি দেশের জোট। শিল্পোন্নত 7টি দেশের জোট, শিল্পোন্নত 7টি দেশের জোট হচ্ছে G7 বা গ্রুপ অফ 7। এই গ্রুপ অফ 7 এর দেশগুলো সহজে মুখস্থ করা আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে পড়বেন ইউএসএ ইউকে, তারপর পড়বেন জাপান জার্মানি, মানে নামগুলো মিল দেখেন, ইউএসএ ইউকে জাপান জার্মানি। আবার দেখেন ফ্রান্স ইটালি কিন্তু একসাথে মিল আছে, ফ্রান্স ইটালি, আর সবার শেষ হচ্ছে কানাডা। তার মানে ইউএসএ ইউকে জাপান জার্মানি ফ্রান্স ইটালি কানাডা, এই 7টা হচ্ছে G7 এর দেশ। এবং এর মধ্যে এশীয় দেশ হচ্ছে একটা, তার নাম হচ্ছে জাপান। তাহলে G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটা ভাই? একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। এরপরে চলে যাই জরুরি সেবা নম্বর 105-এ ফোন করলে যেই সেবা পাওয়া যায় সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সেবা। এনআইডি কার্ডের সেবা কিন্তু 105-এ পাওয়া যায়। আপনারা জানেন 999 এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ 999 হচ্ছে জরুরি সেবা। এই 999-এ ফোন দিলে যে কোনো কিছুই পাওয়া যায়। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সম্প্রতি ফায়ার সার্ভিস তাদের জরুরি সেবার নাম্বারটা আপডেট করছে। আপডেটটা কি? 16163 জুন 2024-এ এই নাম্বারটা ফায়ার সার্ভিস দিয়েছে তাদের জরুরি সেবা। সো এইটা পরীক্ষা এবার চলে আসতে পারে, যেহেতু এটা সাম্প্রতিকের কোশ্চেন। ওকে, এরপরে চলে আসি বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে। তিনি হচ্ছেন হোসেন শাহী বংশের একজন শাসক ছিলেন, যার নাম ছিল আলাউদ্দিন হোসেন শাহ। তিনি একটু শিল্পানুরাগী ছিলেন, সাহিত্যানুরাগী ছিলেন, মানে তার সময় শিল্প আর সাহিত্যের প্রচুর কাজবাজ হয়েছে, প্রচুর কবি সাহিত্যিকরা কবিতা লিখছে। সো আলাউদ্দিন হোসেন শাহর সময় বাংলা সাহিত্যের স্বর্ণযুগ থাকবে আর কি, এরকম একটা অবস্থা। ফখরুদ্দিন মুবারক শাহ হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান, আপনারা জানেন। এবং যদি বলা হয় বাংলার প্রকৃত স্বাধীন সুলতান প্রথম কে ছিলেন, তাহলে হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওকে, আর শায়েস্তা খানকে তো চিনেনি, শেরশাহকে তো চিনেনি। শেরশাহর সময় বাংলাদেশে মানে বাংলায় জিনিসপত্রের দাম অনেক কম ছিল, এবং তিনি কিন্তু গ্র্যান্ড ট্রাঙ্ক রোড করছেন শেরশাহ। এবং হচ্ছে এই শায়েস্তা খানের সময় কিন্তু বাংলার শাসন ব্যবস্থা খুব ভালো ছিল, এবং শায়েস্তা খানের কথা আরও বেশি প্রচলিত এই মূল্য কমানোর দিক থেকে, ঠিক আছে, যে হচ্ছে গিয়ে মানে আমরা বলি যে শায়েস্তা খানের যুগে আছে নাকি। শায়েস্তা খানের সময় চাল, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর দাম প্রচুর পরিমাণে কম ছিল, এগুলো আমরা শুনেছিলাম। সো শায়েস্তা খান আছে এবং শেরশাহ আছেন। এরপরে চলে আসি আমরা বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100।
বাস্তবায়নে সহায়তাকারী দেশ কোনটা? মনে রাখবেন ডেল্টা প্ল্যান 2100 এটা একটা জলবায়ু পরিকল্পনা, মানে জলবায়ু নিয়ে একটি পরিকল্পনা হচ্ছে ডেল্টা প্ল্যান, এবং একে আবার বাংলায় বলা হয় বদ্বীপ পরিকল্পনা। কি দ্বীপ? বদ্বীপ পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা। ওকে, সো ডেল্টা প্ল্যান প্রথম নেদারল্যান্ডস চালু করে, এবং নেদারল্যান্ডসের দেখা দেখি বাংলাদেশ চালু করছে, যেহেতু বাংলাদেশ নিচে প্ল্যানটা, বাংলাদেশ এই ডেল্টা প্ল্যান যেহেতু নেদারল্যান্ড প্রথমে পরিচালনা করছে, নেদারল্যান্ডকে এটার সহায়তাকারী হিসেবে বাংলাদেশ নিয়েছে, এবং বাংলাদেশকে সহায়তা দেবে কে ভাই? নেদারল্যান্ড। ডেল্টা প্ল্যানের লক্ষ্য হচ্ছে মোট 6টা। কয়টা? 6টি। ডেল্টা প্ল্যানের লক্ষ্য হচ্ছে কয়টা? মোট 6টা। এরপরে আমরা চলে আসি মারিওপোল। মারিওপোল ইউক্রেনের একটি বন্দর নগরী। মারিওপোল ছিল, সেভাস্তোপোল ছিল, ঠিক আছে, হ্যাঁ, দোহানেস্ক, লুহানেস্ক এগুলো ছিল। ইউক্রেনের অনেকগুলো শহর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন 2022 সালে চলছিল তখন গুরুত্বপূর্ণ ছিল, এখন আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। সো এটাও একটা সাম্প্রতিকের মধ্যে পড়ে যাবে। এরপর চলে আসেন পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্রের নাম কি? পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র 2022 সালে হয়েছিল বারবাডোস। কি হয়েছিল ভাই? বারবাডোস। তাহলে বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র 2022 সালে হয়েছিল বারবাডোস, এবং এটা 150তম নবীনতম প্রজাতন্ত্র। তাহলে বিশ্বের 150তম প্রজাতন্ত্রের নাম ছিল কি ভাই? বারবাডোস। এবং এই বারবাডোসই কিন্তু আবার 2024 সালে যেই বিশ্বকাপ, মানে T20 বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছিল, সেই আসরের ফাইনাল ম্যাচ কিন্তু হয়েছিল কোথায় ভাই? এই বারবাডোসে হয়েছিল। তাইলে 150তম প্রজাতন্ত্রের নাম কি? বারবাডোস। এবং 2022 সালে যেটা সাম্প্রতিকের একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটা সাম্প্রতিকের মধ্যে পড়বে না। ওকে, সো আরেকটা জিনিস জানে রাখি, সেটা হচ্ছে বারবাডোসের প্রথম যে রাষ্ট্রপ্রধান ছিল তার নাম ছিল সান্দ্রা মেসন। সান্দ্রা মেসন। সান্দ্রা মেসন মূলত বারবাডোসকে যে নবীন প্রজাতন্ত্র করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং এই বারবাডোসের রাজধানী কিন্তু, বারবাডোসের রাজধানী হচ্ছে ব্রিজটাউন। ব্রিজটাউন। বারবাডোসের রাজধানী হচ্ছে কি ভাই? ব্রিজটাউন। এর পরের প্রশ্ন চলে আসে। পরের প্রশ্ন হচ্ছে যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়, রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। কারণ সাজেক ভ্যালি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। বাঘাইছড়ি উপজেলাতে অবস্থিত, উপজেলাতে অবস্থিত। এবং এই সাজেক ভ্যালি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, সবচেয়ে বড় ইউনিয়ন। সাজেক ঘুরতে যাবেন, ঠিক আছে? সাজেক অনেক সুন্দর জায়গা, আমি গিয়েছিলাম। সাজেক অনেক সুন্দর, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ঘুরতে গেলে আরও বেশি মজা পাবেন। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে এখন থেকে আসলে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কী করব, কী চাই আমি। এবং ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0-তে কিন্তু আমরা অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো এখানে আপনারা চাইলে এনরোল করতে পারেন, কারণ এখানে এই বছর কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের জন্য আছে সেটা হচ্ছে চান্স না পেলে টাকা ফেরত। আর এই চান্স না পেলে টাকা ফেরতের জন্য আপনারা বলতে পারেন যে ভাইয়া এটার জন্য কী কী শর্ত আছে। শর্ত 2টা। একটা হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার এক্সাম দিতে হবে, কোনো অতি গুরুত্বপূর্ণ কারণ ছাড়া আপনাকে এগুলো করে যেতে হবে। তাহলে আপনি যে চান্স যদি না পান আমরা টাকা ফেরত দিয়ে দেবো। সো এইটাকে আপনারা এনরোল করতে কী করবেন, আমাদের যে ভিডিওটা আছে, ভিডিওর যে কমেন্ট বক্স, মানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে দেখবেন ওখানে লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ভর্তি হতে পারবেন আমাদের কাছে, যেটা শুধুমাত্র ডিউটি মার্সে পাবেন। আমরা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি এবং আপনাদের যে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সব কিছু ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি, যে আপনাকে ফেসবুক পেজ নিয়ে গুতাগুতি করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকছে, এখানেই আপনারা ফোন নাম্বার পাবেন ডেসক্রিপশন বক্সে, সেই ফোন নাম্বারে ফোন দিলেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ভর্তি যত দ্রুত সম্ভব হয়ে যান, কারণ ভর্তি হয়ে গেলে আপনারা সবার প্রথম দিকের যে ম্যাটেরিয়ালসগুলো পাবেন সেই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আপনারা পড়া শুরু করে দেবেন, সবচেয়ে কিন্তু এগিয়ে যাবেন। তাহলে চলে আসেন পরের প্রশ্ন, এনআইসি নিচের কোনটি? এনআইসি হচ্ছে আইসিটির প্রশ্ন। এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ টপোলজি। শুনছেন নাকি? টপোলজির ব্যাপারে কিন্তু আমরা অনেকে শুনছি, আমাদের বইয়ের চ্যাপ্টার আছে আইসিটি বইয়ে, টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, মানে একটা থেকে একটা কম্পিউটার ট্রান্সফার করার একটা পদ্ধতি হচ্ছে টপোলজি। এই টপোলজি তৈরি করার জন্য যে নেটওয়ার্কটা ইউজ করা হয় তাকে বলা হয় ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে যেই বিষয়টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এনআইসি কার্ড।
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটার মাধ্যমেই এই ল্যানগুলো তৈরি করা হয়। ওকে, সো নিচের কোনটি সম্পর্কিত? ল্যান কার্ড সম্পর্কিত। চলে আসেন সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয়, এটা হয় ম্যাডিসন স্কোয়ারে, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার, এখানে জনপ্রিয় ব্যান্ড বিশ্বের একটা স্করপিয়ন, তারা হচ্ছে পারফর্ম করে, আর বাংলাদেশ থেকে করে চিরকুট। ঠিক আছে, সো এই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কিন্তু আবার 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। যে কনসার্ট ফর বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাপোর্ট দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল, এবং এই অর্থ সংগ্রহের উদ্যোগটা নেয় আমেরিকার জনপ্রিয় ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসন এবং বব ডিলান। তাদের উদ্যোগের সাথে মিলিত হয় উপমহাদেশের বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর। সো এই তিনজনের উদ্যোগে কিন্তু মূলত কনসার্ট ফর বাংলাদেশ হয় 1971 সালে, এবং যেটা কিন্তু বাংলাদেশের বহির্বিশ্বের সমর্থন দেয়, পাশাপাশি অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা হয় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। এরপরে চলে আসি নিজেকে জানো উক্তিটি কার? নিজেকে জানো উক্তিটি হচ্ছে সক্রেটিসের, নো দাই সেলফ। গ্রিক দার্শনিক সক্রেটিস, এবং সক্রেটিসের শিষ্য কিন্তু ছিল, তারও শিষ্য ছিল। সো এইটা হচ্ছে অনেক সময় চলে আসে এবং অনেকবার আসছে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এইটা হচ্ছে আপনার মুখস্থ রাখবেন এভাবে, SPAA। সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, SPAA, গ্রিক দার্শনিকদের ক্রম। এরপর চলে আসেন স্বর্ণপাম চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার। এইটা হচ্ছে স্বর্ণপাম কোন চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার, এরকম আর কি কাহিনী। এটা হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে, যেটা কিন্তু ফ্রান্সের প্যারিসে হয়। প্যারিস ফ্রান্স। এই প্যারিস ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসব হয়, যেখানে পুরস্কার দেওয়া হয় স্বর্ণপাম, মানে পাম গাছের একটা পাতা, এই পাতাটা বানানো হয় আবার স্বর্ণ দিয়ে, এটা হচ্ছে অ্যাওয়ার্ড। ওকে, এরপরে চলে আসেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বলা হয় SDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা জাতিসংঘ 2016 সালে গ্রহণ করে, এবং এটা 2016 থেকে 2030 পর্যন্ত থাকবে। 2016 থেকে 30 পর্যন্ত 15 বছর থাকবে। এই SDG দেওয়ার আগে জাতিসংঘ MDG নামে আরেকটা প্রোগ্রাম চালাইছিল, এটাকে বলা হতো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। সেখানে কিন্তু আপনার এই লক্ষ্যমাত্রা ছিল 8টি, এবং এই লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছিল 2000 থেকে 2015 সাল পর্যন্ত, 2000 থেকে 2015 সাল পর্যন্ত। মনে রাখবেন MDGতে কিন্তু বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে MDG পূরণে, ঠিক আছে, এবং তারপরে শুরু হয় SDG, এবং এই SDGতে যেই 17টা গোলের মধ্যে 15টা গোলই বাংলাদেশের দেয়া। তার মানে SDGতে কিন্তু বাংলাদেশ এখন ভালো করতেছে, এবং SDGর যে স্কোর, মানে কোন দেশ কত ভালো করতেছে, এই স্কোরটা নিয়ন্ত্রণ করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা UNDP। তাহলে যদি বলা হয় SDG এর স্কোর কিপারকে, সেটা হবে UNDP। SDG 17টা লক্ষ্যমাত্রা, 17টাই মুখস্থ করতে হবে এমন কোনো কাহিনী নাই, কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যমাত্রা মুখস্থ করে রাখতে হবে। সেগুলোকে হলো 1 থেকে 5 পর্যন্ত লক্ষ্যমাত্রা আপনি মুখস্থ রাখবেন। এর মধ্যে 4 নাম্বার আছে শিক্ষা, 4 নম্বরে কি আছে? মানসম্মত শিক্ষা। 5 নম্বরে আছে লিঙ্গ সমতা। তাহলে 1, 2, 3 কি দোষ করছে বলতে পারেন? তাহলে 1, 2, 3 জেনে নেই। 1 নম্বর আছে দারিদ্র বিমোচন। 2 নাম্বার হচ্ছে ক্ষুধা মুক্তি। 3 নাম্বারে আছে সুস্বাস্থ্য ও কল্যাণ। ওকে, তাহলে SDGর আমরা 5টা লক্ষ্যমাত্রা মনে রাখবো। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এই যে মন্ত্রণালয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কোন মন্ত্রণালয়ের অধীন, ওইটা কোন মন্ত্রণালয়ের অধীন, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন জাদুঘর হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন। একইভাবে যখন আপনাকে প্রশ্ন করা হবে পাবলিক লাইব্রেরি কোন মন্ত্রণালয়ের অধীন, আপনি বলে বসবেন এইটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। কারণ লাইব্রেরি মানে কি? শিক্ষা। কিন্তু না ভাই, এই লাইব্রেরিও কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন, মনে রাখবেন। এর পাশাপাশি জেনে রাখবেন
আমাদের যে স্থলবন্দর আছে, এই স্থলবন্দর কিন্তু আবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন না। স্থলবন্দর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন। সাবমেরিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, কিন্তু সাবমেরিন কেবল তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমরা পড়ার সময় আরও অনেক ডিটেলসে পড়বো, অনেক কিছু পড়বো, অনেক মজা করে পড়বো, অনেক কৌশল মিলিয়ে পড়বো। আপনারা সহজে সেগুলো কী রাখতে পারবেন, মুখস্থ রাখতে পারবেন। একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা এভাবে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস দেওয়ার পরে আপনাদেরকে টপিক ভিত্তিক বিভিন্ন ধরনের ক্লাস দিব। সো এই ফ্রি ক্লাসগুলো করলে কিন্তু আপনি অ্যাটলিস্ট অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনি আসলে হয়তোবা অন্য কোথাও আর একটু কঠিনভাবে শিখতেন, হয়তোবা অনেক জায়গায় একটু কম বুঝতেন, হয়তোবা আমাদের ক্লাসগুলো দেখলে এটা আরও সহজ হয়ে যাবে। সো আপনারা ক্লাসগুলো করবেন, যেহেতু ফ্রি ক্লাস দেওয়া হবে, ফ্রি ক্লাসগুলো করে ফেলবেন। আর যাদেরকে বলবো ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 ভর্তি হতে চান, তারা কিন্তু কী করবেন, আমাদের যে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেখানে লিঙ্কে ক্লিক করবেন, অথবা ফোন নাম্বারে কল করে ভর্তি হয়ে যাবেন। সো এই হচ্ছে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0। আর একটু বলে দিচ্ছি যে 3000 টাকার কোর্স ফি, এখানে কিন্তু আপনারা জুম সার্ভিসটা পাচ্ছেন। সো জুমের টিচারের সাথে কথা বলতে পারবেন, ক্লাসও করতে পারবেন, পরীক্ষা আছে, ক্লাস আছে, পাশাপাশি 24/7 ডাউট সলভিং সেশন এবং কাউন্সিলিং সেশন, যেগুলো কিন্তু আমরা নিব না, নিবে কারা, টপ 20-তে ঢাবিতে যারা পজিশন করেছে এই বছর, তারাই কিন্তু আপনাদের নেবে। সো এত বড় সুযোগ মিস করার কোনো দরকার নাই। আরেকটা হচ্ছে, যাদের মনে হয় যে না আমার জুম লাগবে না, আমি জুম ছাড়াই পড়তে পারবো, তারা মাত্র 1500 টাকায় কোর্স দিতে পারবেন, শুধুমাত্র ফেসবুক লাইভের কোর্স। এটাতেও আমরা কিন্তু কথা বলবো, কিন্তু কথা বলবো কিসের মাধ্যমে, আপনি কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। মানে জুমের ডিরেক্ট কথা যেমন বলা যায় সেটা বলতে পারবেন না। আর পাশাপাশি চান্স না পেলে টাকা ফেরত তো থাকছেই, এর সাথে থাকছে 50 জনের অফলাইনের স্পেশাল ব্যাচ, যেখানে সিট এখন নাই বললেই চলে। তারপর আপনারা ফোন দিবেন, যদি কেউ ক্যান্সেল করে বা সিট কোনোভাবে খালি হয়, আপনারা কিন্তু ওই সিরিয়াল থেকে আমরা নিয়ে নিব। ওকে, পাশাপাশি আমাদের যে সাধারণ জ্ঞান কোর্স আছে, মানে আমার সাথে আপনারা যদি পড়তে চান, 500 টাকায় যে কোনো গ্রুপের স্টুডেন্ট এনরোল করতে পারেন, সুন্দর করে পড়াশোনা করা হবে। সো সাধারণ জ্ঞানের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ডিউ ইউনিভার্সের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, আমার ক্লাস যেন হলে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান এবং ক্লাসে চলে আসতে পারেন। খোদা হাফেজ।